আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আজকে প্রথমেই দেখেই বোঝা যাচ্ছে আজকে আমরা কি নিয়ে কথা বলবো। আজকের এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করবো হচ্ছে আধুনিক যুগ নিয়ে। তার মানে আমরা ঠিক আগের পর্বে আলোচনা করেছিলাম প্রাচীন যুগ এবং মধ্যযুগ। আমরা জানি যে প্রাচীন যুগ ছিল হচ্ছে 650 থেকে 1200, আর মধ্যযুগ ছিল হচ্ছে 1200 থেকে 1800। আর সেই ধারাবাহিকতায় সাহিত্যের যে 3 নম্বর যে যুগ, সেই যুগ বিভাগের 3 নম্বরটার যে সময়কাল সেটা হচ্ছে 1800 থেকে এই এখনকার এই সময় পর্যন্ত, অর্থাৎ সেটাকে আমরা বলছি বর্তমান। তো এই যে 1800 থেকে বর্তমান সময়, এই দীর্ঘ সময়ে দীর্ঘ আলোচনা। তো এই আলোচনাটা আজকে আমরা এখানে এই আজকের ভিডিওতে সংক্ষিপ্ত আকারে করব। তবে এই আধুনিক যুগের বিভিন্ন কবিদের বা হচ্ছে লেখক এবং তাদের যে উক্তিগুলো এবং বিভিন্ন সৃষ্টিগুলো, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব কিন্তু আরো 2টা পর্বে। সেখানেও আমরা কবি সাহিত্যিকদের বিশিষ্ট আলোচনা সেখানে আমরা করব। তার প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব থাকবে। সেই আলোচনা কিন্তু আধুনিক যুগেরই একটা এক্সটেন্ডেড বা বিস্তারিত আলোচনা। তো চলুন আমরা আধুনিক যুগের সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কিছু জেনে নিই। তো প্রথমেই আমরা যে বিষয়টা আলোচনা করব যে আধুনিক যুগের সময়কাল, যেটা একটু আগেই বলছিলাম। আধুনিক যুগের যে সময়কাল সেটা হচ্ছে 1800 থেকে এই বর্তমান সময় পর্যন্ত। আর ঠিক মধ্যযুগে যেরকম আমরা দেখছিলাম 3টা ভাগে বিভক্ত ছিল, একইভাবে আধুনিক যুগেও কিন্তু কয়েকটা ভাগে বিভক্ত রয়েছে। যেমন প্রস্তুতি পর্ব, বিকাশের যুগ, রবীন্দ্র পর্ব, রবীন্দ্রোত্তর পর্ব, তারপর হচ্ছে বাংলাদেশ পর্ব। আর প্রস্তুতি পর্বের যে সময়কাল সেটা হচ্ছে 1800 থেকে 1860, আর বিকাশ যুগের যে সময়কাল সেটা হচ্ছে 1860 থেকে 1900। আর রবীন্দ্র পর্বের যে সময়, সে সময় হচ্ছে 1900 থেকে 1930। আর রবীন্দ্রোত্তর পর্ব হচ্ছে 1930 থেকে 1947। আর বাংলাদেশ পর্বের যে সময়টা 47 থেকে এই এখনকার সময় পর্যন্ত। এবং আমরা আরো বেশ কিছু তথ্য এখন একটু জেনে নিব। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে পদ্মিনী যে উপাখ্যান, আধুনিক কাব্যধারা সম্পর্কিত তথ্য আধুনিক যুগের বাংলা সাহিত্যের প্রথম কাব্য, খুবই গুরুত্বপূর্ণ। আর এই পদ্মিনী উপাখ্যান রচনা করা হয় হচ্ছে 1858 সালে। বিহারীলাল চক্রবর্তী হলেন আধুনিক বাংলা গীতিকাব্যের প্রথম ও প্রধান কবি। বিহারীলাল চক্রবর্তীর রচনা সমূহ হচ্ছে বঙ্গসুন্দরী, যেটা লেখা হয়েছে 1870 সালে। আর সারদা মঙ্গল খুবই গুরুত্বপূর্ণ, এটা আমরা অনেকেই শুনেছি, সেটা হচ্ছে 1879। আর সাধের আসন, এটা হচ্ছে 1889। ঢাকা মুসলিম সাহিত্য সমাজ এর মাধ্যমে সূত্রপাত হয় বুদ্ধির মুক্তি আন্দোলন। আর শিখা, এটা হচ্ছে পত্রিকা, ঢাকা মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র। আর শিখা পত্রিকার স্লোগান ছিল হচ্ছে জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি শেখাবে অসম্ভব। আর শিখা পত্রিকা প্রকাশিত হয় হচ্ছে 1927 সালে। অগ্নিবীণা বাংলা সাহিত্যের বিদ্রোহী প্রধান কাব্য, এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের রচনা। এটা আমরা সবাই জানি, কম বেশি এই অগ্নিবীণার কবিতা কিন্তু আমরা অনেকেই পড়েছি। আর প্রথম হচ্ছে পত্রকাব্য, সেটা হচ্ছে বীরাঙ্গনা কাব্য। এই বীরাঙ্গনা কাব্য হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের লেখা। মাইকেল মধুসূদন দত্ত কিন্তু শুধুমাত্র পত্রকাব্য যে শুধুমাত্র আগে লিখেছেন তা কিন্তু না। মাইকেল মধুসূদন দত্তের অনেক কিছুই অনেক আগে হয়েছে। যেমন সনেট বলি, মহাকাব্য বলি, নাটক বলি, এরকম অনেক কিছুই উনি কিন্তু সর্বপ্রথম করেছেন। তো আমরা সেগুলো নিয়ে আস্তে আস্তে কথায় যাব। আর কবিতা বলতে মূলত কি বোঝায়? কবিতা হচ্ছে ভাবনার ছন্দময় প্রকাশ। আসলে কবিতা হচ্ছে বাংলা সাহিত্যের একদম প্রাচীনতম ধারা। তো কবিতা সম্পর্কে যদি একটু হালকা করে বলি, মূলত কবিতা আমরা মূলত দেখে থাকি একটা হচ্ছে নর্মাল কবিতা এবং ছন্দে ছন্দে। এখন এই কবিতার ব্যাপারটা হচ্ছে ছন্দে ছন্দে যদি কোনো কিছু প্রকাশ করা হয় সেটাই মূলত হচ্ছে কবিতা। আবার এই কবিতা কখনো কিন্তু গানে প্রকাশ পায়।
তো কবিতা যখন গান আকারে প্রকাশ পায় তখন সেটাকে আবার বলা হয় কিন্তু গীতি কবিতা। মানে যখন কবিতার লাইনে যখন সুর ঢুকে যায় তখন সেটা কিন্তু হয়ে যায় হচ্ছে গীতি কবিতা। এই হচ্ছে কবিতা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। তবে একটা কথা অনেকেই বলে থাকে যে গীতি কবিতা, কবিতা আর মহাকাব্য এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে, হ্যাঁ কাব্য মহাকাব্যের মধ্যেও তো ছন্দ রয়েছে, তার মানে ওইটাকে কেন আলাদা করে কবিতা বলা হচ্ছে না? ওই মহাকাব্য হচ্ছে মূলত অনেক বড় কবিতা, আর মহাকাব্যের মূল যে কথাটা থাকে সেটা হচ্ছে যে মহাকাব্যের ভিতরে যে আসল জিনিসটা, যেটা না হলে মহাকাব্য কখনোই হতে পারে না, সেটা হচ্ছে তার মধ্যে যুদ্ধের কাহিনী থাকতে হবে। যদি যুদ্ধের কাহিনী না থাকে তাহলে সেটা কিন্তু মহাকাব্য হতে পারবে না। তো আর আগে কবিতা বা কাব্য যাই বলি না কেন, এই আগে যত সাহিত্য লেখা হতো, সকল সাহিত্য লেখার যে একমাত্র মাধ্যম সেটা হচ্ছে কবিতা। আর এই স্বর্ণকুমারী দেবী আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি। আর মাইকেল মধুসূদন দত্ত আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি। আচ্ছা, এইটা নিয়ে একটা কথা আছে, সেটা হচ্ছে স্বর্ণকুমারী দেবী হচ্ছে আধুনিক বাংলা সাহিত্যের প্রথম কবি, এটা আমরা সবাই জানি। তবে এই বিষয়টা নিয়ে অনেকের অনেক মতদ্বৈত থাকতে পারে। সেটা হচ্ছে যে মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি কেন হলেন? আমরা তো মূলত বিদ্রোহী কবি বলতে যাকে চিনি চট করে তিনি হচ্ছে কাজী নজরুল ইসলাম। তো মাইকেল মধুসূদন দত্ত কেন? মাইকেল মধুসূদন দত্ত যখন সর্বপ্রথম উনি বাংলায় আসেন, উনি তো আগে ইংরেজিতে লিখতেন, তো ইংরেজিকে ছেড়ে দিয়ে উনি কিন্তু বাংলায় চলে আসলেন। তো বাংলায় চলে আসার পর উনি কিন্তু নতুন করে অনেক কিছু তৈরি করেছিলেন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই 14 মাত্রা ছন্দের যে পয়া, যেটাকে আমরা বলি হচ্ছে অমিত্রাক্ষর, সেটা কিন্তু মাইকেল মধুসূদন দত্তই আনেন। তো মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে নতুন করে কিন্তু এই যে অমিত্রাক্ষর ছন্দটা নতুন করে ঢোকান, যেটা এর আগে ছিল না। তারপরে দেখা যায় যে এই যে মেঘনাদ বধ কাব্য, যেটাকে উনি নিজের মতো করে উপস্থাপন করেন রামায়ণ থেকে সেই রচনাটা নিয়ে, এই যে উনার যে উপস্থাপনা, উনার যে বাংলা সাহিত্যে যে পদার্পণ, এই যে উনার নতুন যে সৃষ্টিগুলো দেখা যায় আগের যে নিয়মগুলো রয়েছে সকল নিয়মকে ভেঙে ফেলেছে। আর যেটাকে বলা হয় হচ্ছে নিয়ম ভাঙাকে বলা হয় হচ্ছে প্রথা বিরোধী। তো যেহেতু উনি অনেক নিয়মের বিরুদ্ধে গিয়েছেন, নিজের নতুন করে নিয়ম সৃষ্টি করেছেন, এই জন্য ওনাকে বলা হয় প্রথা বিরোধী বা বিদ্রোহী কবি। তো আশা করি বুঝতে পেরেছেন যে বিদ্রোহী কবি বলার কারণটা কি। এর পরে যে আসল বিদ্রোহী বা আন্দোলন বা ন্যায়ের যে কবি যাকে আমরা চিনি, সে হচ্ছে কাজী নজরুল ইসলাম, সেটাতে কোনো সন্দেহ নেই। কিন্তু বাংলা সাহিত্যের যে বিদ্রোহী কবি প্রথম, সেটা কিন্তু মাইকেল মধুসূদন দত্ত। তার সরকার এই বিষয়টা বোঝাতে পেরেছি। এরপর হচ্ছে মেঘনাদ বধ কাব্য। মেঘনাদ বধ হলো বাংলা সাহিত্যের প্রথম ও শ্রেষ্ঠ মহাকাব্য। এখন এই বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য, এখানে একটা কথা বলে রাখা উচিত যে বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য যেরকম মেঘনাদ বধ কাব্য, আবার হচ্ছে মেঘনাদ বধ কাব্য কিন্তু মাইকেল মধুসূদন দত্তেরও প্রথম মহাকাব্য। তার মানে কথাটা হচ্ছে এটা দ্বারা এটাই বোঝায় যে বাংলা সাহিত্য প্রথম মহাকাব্য কে লিখলেন? মাইকেল মধুসূদন দত্ত লিখেছিলেন। বাংলা সাহিত্যে মাইকেল মধুসূদন দত্ত প্রথম মহাকাব্য লিখেছিলেন, আর যেটা প্রথম লিখেছিলেন সেটা হচ্ছে মেঘনাদ বধ কাব্য। আচ্ছা, এই গেল হচ্ছে মেঘনাদ বধ কাব্য সম্পর্কে। আর আগেই বলেছি মেঘনাদ বধ কাব্য একটা মহাকাব্য, আর মহাকাব্য মূলত যুদ্ধের কাহিনী দিয়ে হয়। আর ঈশ্বরচন্দ্র গুপ্ত বাংলা সাহিত্য হচ্ছে মূলত যুগ সন্ধিক্ষণের কবি। আর মেঘনাদ বধ কাব্যের এখানে শুধু মেঘনাদ বধ লেখা আছে, কিন্তু মেঘনাদ বধ কাব্য মেঘনাদ বধ বললেই আমি মূলত বুঝতে পারি যে কার কথা বলা হচ্ছে। তো মেঘনাদ বধের যে রচনাকাল সেটা হচ্ছে 1861, আর মেঘনাদ বধের রচয়িতা সেটা বলার অপেক্ষা রাখে না, সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। আর হচ্ছে এই রামায়ণ হলো প্রাচ্য ও পাশ্চাত্যের প্রভাবে রচিত মেঘনাদ বধের কাহিনীর উৎস। পানিপথের যে তৃতীয় যুদ্ধের কাহিনী নিয়েই রচনা করা হয় মহাকাব্য মহাশ্মশান। আর এই মহাশ্মশানের যে রচয়িতা তার নাম হচ্ছে কায়কোবাদ। আচ্ছা, এরপর আমরা আলোচনা করবো হচ্ছে ছোট গল্প নিয়ে। তো ছোট গল্প বলতে মূলত বোঝাই হচ্ছে স্বল্প ভাষায় ও স্বল্প পরিসরে জীবনের খণ্ডাংশের বর্ণনা। আচ্ছা, ছোট গল্প মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরেই আসে।
তো এর আগে ছোট গল্প, একটা কথা হচ্ছে যে বাংলায় প্রথম ছোট গল্প কিন্তু লেখেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। আর মূলত ছোট গল্প সাহিত্যে অর্থাৎ পৃথিবীতে প্রথম যিনি আনেন সার্থকভাবে ছোট গল্প সর্বপ্রথম যিনি লেখেন তিনি হচ্ছেন এডগার অ্যালান পো। তো এডগার অ্যালান পো হচ্ছে সর্বপ্রথম ছোট গল্প লেখেন, আর বাংলায় এই ছোট গল্প সর্বপ্রথম লেখেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তো রবীন্দ্রনাথ ঠাকুরের মূলত হচ্ছে এই ছোট গল্প সম্পর্কে একটু ছোট্ট করে ধারণা দিয়েছিলেন যে ছোট গল্প হচ্ছে এরকম যে এই ছোট গল্পের মধ্যে মূলত তেমন কোনো ব্যাখ্যা থাকবে না, চরিত্রগুলো অল্প থাকবে, মূলত যে গল্পটা বা যে বার্তাটা সেই বার্তা দেওয়ার চেষ্টা করবে এবং কোনো কিছু বিস্তারিত বলা হবে না। মনের যে চিন্তাগুলো সেই চিন্তাগুলো কোনোটাকে বাড়িয়ে বলা হবে না, শুধুমাত্র যে গল্পটা সেই গল্পটা বলে দেওয়া হবে এবং ছোট ছোট যে কান্নার স্মৃতি, হাসির স্মৃতি, সেই ব্যাপারগুলো বলে দেওয়া হবে, কিন্তু ওইটার আবার ব্যাখ্যামূলক কোনো আলোচনায় সেখানে যাওয়া হয় না, শুধুমাত্র গল্পটা বলে দেওয়া হয়। তো আমরা অনেক সময় দেখা যায় গল্পকে একটু ছোট করে বলার চেষ্টা করি সেরকম। আর ছোট গল্পের আর একটা বিষয় হচ্ছে যে ছোট গল্প শুরু হবে কিন্তু হচ্ছে হঠাৎ করে, মানে যেমন আমরা একটা উপন্যাসের মধ্যে দেখতে পাই যে একটা উপন্যাস যখন তৈরি হয় তখন সেই উপন্যাসের যে চরিত্রগুলো সেই চরিত্রগুলো আস্তে আস্তে গড়ে তোলার জন্য কিন্তু অনেকটা সময় নেওয়া হয়। ছোট গল্পের ক্ষেত্রে সেরকম হয় না, শুধুমাত্র চরিত্রকে পরিচয় করানো হয়, এই পরিচয় করাতে গিয়ে আবার 3-4 পৃষ্ঠা লেখা হয়, বিষয়টা এরকম না। তো এই হচ্ছে ছোট গল্প। আর ছোট গল্পের সর্বশেষের দিকে যে বিষয়টা হয় সেটা হচ্ছে সাঙ্গ করিয়া হইল, মানে সাঙ্গ করা হয় কিন্তু তারপরে মনে হয় না সাঙ্গ হইল, মানে শেষ হয়ে হইল না শেষ। বিষয়টা হচ্ছে এরকম যে সাঙ্গ বলতে হচ্ছে একদম শেষ করা, মানে শেষ ঠিকই করেন, লেখক ঠিকই শেষ করেন, কিন্তু পাঠকের মনে তো আর শেষ হয় না। পাঠকের কাছে মনে হয় যে এই গল্পটা যদি আরেকটু বলতো, যদি আরেকটু বিস্তারিত বলতো, তাহলে বোধহয় গল্পটা তার কাছে অনেক বেশি পরিপূর্ণ হতো। হয়তো লেখক এমন একটা জায়গায় গল্পটা শেষ করে দেন যেখান থেকে মনে হয় যে এই চরিত্রটা যদি আরেকটু বেঁচে থাকতো বা এই চরিত্রটা যদি পরবর্তীতে বাঁচবে কিনা নাকি না বাঁচবে, এটা সম্পূর্ণ পাঠকের উপর ছেড়ে দেওয়া হয়। তো পাঠক যেরকম ভাবে ভাবতে চান সেরকম ভাবে ভেবে নেয়, কিন্তু ছোট গল্পে যেটা বলার উদ্দেশ্য লেখক যেটা বলতে দিতেন তার যখন বলা শেষ হয়ে যায় তখন চট করে তখন কি হয়, ছোট গল্প তখন ওই লেখকের মানসিকতা অনুযায়ী গল্পটা শেষ হয়। বা গল্প যেখানে সেখানে শেষ করলে হবে না, গল্পটা শেষ করার যে পদ্ধতি সেটাও কিন্তু লেখকই নির্ধারণ করবে। তো তার সেই জ্ঞানটা অবশ্যই থাকতে হবে যে কোথায় মূলত শেষ করতে হবে। ছোট গল্পের মানে একদম বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে ছোট গল্প। বাংলা সাহিত্যের আবার কনিষ্ঠতম শাখা হচ্ছে ছোট গল্প, মানে খুব অল্প, মানে খুব বেশি না, কারণ বাংলা সাহিত্যে ছোট গল্প খুব বেশি দিন হয়নি, খুব বেশি হলে মানে 50 বছরের মতো এই বাংলা সাহিত্যে মূলত এই ছোট গল্পের আবিষ্কার, খুব বেশি দিন হয়নি। তো দেখা যায় যে রবীন্দ্রনাথ ঠাকুরই হচ্ছে মূলত এই ছোট গল্পটা শুরু করেছিলেন, কিন্তু লাস্ট 50 বছরে ছোট গল্প অনেক বেশি লেখা হয়। তার আগে হচ্ছে যা কিছু লিখেছিলেন সেটা হচ্ছে যে মূলত রবীন্দ্রনাথ ঠাকুর লিখে গিয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরই তখনকার সময় লিখেছেন এবং তার আশেপাশে যারা লেখক ছিলেন তারা খুবই কম লিখেছেন। তবে ইদানিং সময় অনেক ছোট গল্প তৈরি হয়, শেষ 50 বছর যদি বলি আর কি, মানে স্বাধীনতার পর আর কি। আর এর আগে তো রবীন্দ্রনাথ ঠাকুর অনেক আগে মারা গিয়েছেন, উনি তো মূলত 41-এ মারা গিয়েছেন। তো তখনকার তার সময় অনেক ছোট গল্প রচিত হয়। এরপর কথা বলবো হচ্ছে বাংলা একাডেমি নিয়ে। বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1955 সালের 3রা ডিসেম্বর। তো ভাষা আন্দোলনের যে প্রেক্ষাপটে বাংলা একাডেমি মূলত প্রতিষ্ঠিত হয়। আর রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে বাংলা সাহিত্যের সার্থক ছোট গল্পকার। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ছোট গল্পের জনক বলা হয়ে থাকে, এটা আগেই বলেছি। বাংলা ভাষা বিষয়ক বৃহৎ গবেষণা প্রতিষ্ঠান হচ্ছে বাংলা একাডেমি। বর্ধমান হাউস বাংলা একাডেমি ভবনের পুরাতন নাম, অর্থাৎ বাংলা একাডেমি ভবনটা আমরা যখন এই টিএসসি মোড় থেকে সামনে যে মানে এখনকার অর্থাৎ যেখানে হচ্ছে সৌরাদি উদ্যানের অপোজিটে যেখানে হচ্ছে মূলত বইমেলা হয় আর কি, তো যে সাদা বিল্ডিংটা আমরা দেখে থাকি মূলত সেটাই হচ্ছে বর্ধমান হাউস। এই হচ্ছে মোটামুটি আলোচনা। আমরা একটু পরের ধাপে যাই। 1748 সালে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়। স্যার উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা। ভারতবর্ষে প্রথম মুদ্রিত সংবাদপত্র হচ্ছে বেঙ্গল গেজেট, আর বেঙ্গল গেজেট ছিল হচ্ছে একটি ইংরেজি সাময়িক পত্র। 2003 সালে বাংলাপিডিয়া প্রকাশিত হয়। তো বেঙ্গল গেজেট
জেমস আগাস্টাস হিকি কর্তৃক এই 1780 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। শ্রীরামপুর মিশন থেকে 1818-তে সমাচার দর্পণ নামে একটি সাপ্তাহিক পত্রিকা বের হয়। আর এই সমাচার দর্পণ এর সম্পাদক হচ্ছে জন ক্লার্ক মার্শম্যান। বাংলা ভাষার প্রথম মৌলিক নাটক তারাচরণ শিকদার রচিত হচ্ছে ভদ্রার্জুন, যেটা হচ্ছে 1852 সালে রচিত হয়। আর ভদ্রার্জুন বাঙালি কর্তৃক রচিত প্রথম নাটক। আর বাংলা ভাষার প্রথম সার্থক ও আধুনিক নাটক হচ্ছে শর্মিষ্ঠা। আর এই প্রথম নাটকও কিন্তু লেখেন হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত, শর্মিষ্ঠা। আর প্রথম যে ট্র্যাজেডিমূলক নাটক যেটা হচ্ছে কৃষ্ণকুমারী, সেটাও কিন্তু বাংলা ভাষায় প্রথম লেখেন সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। আমরা এই সম্পর্কে একটু জানবো, একটু পরের স্লাইডে যাই। আচ্ছা, শর্মিষ্ঠার রচনাকাল হচ্ছে 1859, আর বাংলা উপন্যাস রচনার সূচনা 19 শতকের প্রথমার্ধে। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আর বাংলা নাটকের উৎপত্তি ক্রমবিকাশ, বাংলা নাটকের প্রথম মঞ্চে অভিনীত হচ্ছে 1857 সালে। আর বাংলা নাটক মূলত বলা হয় নাটকই কিন্তু বাংলা সাহিত্যের সবচেয়ে প্রাচীন। যদি বলা হয় সবার আগে কি হতো, সবচেয়ে প্রাচীন হচ্ছে নাটক। তারপর আস্তে আস্তে কাব্য টাব্য, তারপর তখনকার অবশ্য একটা কথা বলা উচিত যে প্রথম সময়ে যে নাটকগুলো যেগুলো তৈরি হয়েছিল সেগুলোও কিন্তু কাব্যেই তৈরি হয়েছিল। অর্থাৎ নাটকগুলোও কিন্তু ছন্দে ছন্দে, নাটকের যে সংলাপগুলো সেগুলোও কিন্তু ছন্দে ছন্দে লেখা হতো, যেটাকে কাব্য নাটকও বলা হয়ে থাকে। এই দেখি আমরা আলোচনা আর একটু আগাই, কি কি আলোচনা রয়েছে। যেটা একটু আগে বলছিলাম যে শর্মিষ্ঠা রচনা করা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। তো বাংলা ভাষার প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কৃষ্ণকুমারী। আর ঢাকা থেকে প্রকাশিত হয় প্রথম নাটক হচ্ছে নীলদর্পণ। নীলদর্পণের রচয়িতা আমরা জানি দীনবন্ধু মিত্র। নীল চাষীদেরকে নিয়ে এটা লেখা হয়েছে, ব্রিটিশ বিরোধী একটা রচনা। আর নীলদর্পণের রচনাকাল হচ্ছে 1860। নীলদর্পণের রচয়িতা বিখ্যাত দীনবন্ধু মিত্র। আর প্রহসনমূলক নাটক মূলত হচ্ছে হাস্যরস প্রধান। আচ্ছা, প্রহসনমূলক রচনা হাস্যরস প্রধান এটা আমরা জানি। আর আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে প্রহসনমূলক নাটক বা রচনা প্রথম যিনি লেখেন সে হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। একটা হচ্ছে বুড়ো সৈকেল ঘাড়েরও, আর একে কি বলে সভ্যতা, এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত হচ্ছে রচনা। তো এই প্রহসনমূলক রচনা কিন্তু সর্বপ্রথম বাংলা সাহিত্যে যিনি লেখেন তিনি হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। আর হাস্যরস প্রধান বলতে হাস্যরসটা এখানে যে কারণে হয়েছে সেটা হচ্ছে প্রহসনমূলক রচনা একটু ব্যঙ্গাত্মক হয় আর কি। মানে আমরা যদি কাউকে ব্যঙ্গ করে কথা বলি বা ক্রিটিসাইজ করে কথা বলি। আর আমরা কমেডি বলতে যেটা বুঝি আর কি, মানে কমেডি বলতে, এখন প্রহসনমূলক যদি হাস্যরস হয় তাহলে কমেডিটা কি আসলে? কমেডি বলতে আমাদের বাংলায় কমেডি বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে যে বাংলা সাহিত্যে আমরা তো কমেডি বলতে হাসির কোনো একটা কিছু বুঝি, কিন্তু যেটা কমেডি বলতে আমরা যা বুঝি সেটাই কিন্তু আমাদের বাংলা সাহিত্যে প্রহসন বলা হয়ে থাকে। আর প্রহসন যদি কমেডি হয় তাহলে কমেডি সাহিত্য কি? কমেডি হচ্ছে সাহিত্য হচ্ছে হ্যাপি এন্ডিং, মানে হচ্ছে মিলনান্ত, মানে শেষে মিল হবে, গল্পের কোনো একটা মিল হবে, বা শেষে যে কখনোই বিষয়টা দুঃখের গল্পের মাধ্যমে শেষ হবে না, অবশ্যই সেখানে হ্যাপি এন্ডিং হবে। তো এটাকেই মূলত বেসিক্যালি বলা হয় হচ্ছে কমেডি। আর প্রহসনমূলকটা হচ্ছে যেটা আমরা কমেডি বলতে যা বুঝি, হাস্যরস বা ক্রিটিসাইজ যেটাকে বলা হয়ে থাকে। যেমন আবুল মনসুর আহমেদের জনসেবা ইউনিভার্সিটি, এটাও কিন্তু হচ্ছে একটা প্রহসনমূলক রচনা। অনেক সময় আমরা কিন্তু শুনে থাকি যে যারা রাজনীতিবিদ রয়েছেন তারা কিন্তু অনেক প্রহসনমূলক বক্তব্য দেন, মানে কি হাস্যরস, মানে কোনো একটা কিছু ক্রিটিসাইজ করার জন্য বা হাসিয়ে কোনো কিছু বোঝানোর জন্য। আবার এখানে একটা কথা বলতে হবে যে হাসানোর জন্য কিন্তু এমন টাইপের কোনো হাসানো কথা বলা হয় না যেটা একদম গালিগালাজ পর্যায়ে চলে যায় বা আমরা বন্ধুদের সাথে যেরকম আলোচনা করি সেরকম নয়। সম্পূর্ণ ভালো কথার মাধ্যমেই অনেক সময় আমরা ক্রিটিসাইজ করে থাকি, সেই ধরনের রচনাকেই মূলত বলা হয় হচ্ছে প্রহসনমূলক। তো প্রহসন আর কমেডি এটা কখনোই এক না। আর প্রহসনমূলক রচনার প্রথম রচয়িতা কিন্তু সেটা মাইকেল মধুসূদন দত্ত, সেটা আলোচনা আমরা করেছি। দেখি আমরা পরের ধাপে যাই কি আলোচনা রয়েছে।
কৃষ্ণকুমারী। কৃষ্ণকুমারী একটু আগে বলছিলাম, কৃষ্ণকুমারী হচ্ছে নাটক এবং এটা মাইকেলের রচনা এবং প্রথম ট্র্যাজেডিমূলক রচনা, ট্র্যাজেডিমূলক নাটক কৃষ্ণকুমারী। এর রচনাকাল হচ্ছে 1861। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার রচিত নাটক হচ্ছে বসন্ত কুমারী। আর এই বসন্ত কুমারী মীর মোশাররফ হোসেনের 1873 সালে বসন্ত কুমারী রচিত হচ্ছে মীর মোশাররফ হোসেন। আর মানুষের সুখ দুঃখকে অভিনয়ের প্রকাশিত হচ্ছে নাটক। আর নাটকের অপর নাম হচ্ছে দৃশ্যকাব্য। অনেক সময় শ্রব্যকাব্য বলা হয়ে থাকে। শ্রব্যকাব্য দৃশ্যকাব্য বিষয়টা হচ্ছে এরকম, মূলত নাটক কিন্তু আসলে নাটকের ব্যাপারটা যদি প্রথমে বলি, সেটা হচ্ছে যে নাটক কিন্তু প্রথমে যখন রচনা করা হতো তখন কিন্তু নাটকটাকে দেখানোই হতো, নাটক অভিনয়ের বিষয়। কিন্তু একটা পর্যায়ে দেখা গেল যে নাটক তো মূলত একটা বার্তা দেওয়ার চেষ্টা করতো। এই বার্তা যদি মানুষ লিখে প্রকাশ করে তখন কিন্তু সেই নাটকগুলো অনেকে দেখার বদলে মানুষ পড়ছিল, মানে পড়ার ব্যাপারটা তখন কিন্তু মানুষ নাটককে গ্রহণ করেছিল পড়ার বিষয়ে। নাটক শুধুমাত্র দেখতে না, পড়তেও হয়। তো সেই কারণে দেখা যায় যে নাটকটা কিন্তু পরবর্তীতে অভিনয় না করেও কিন্তু বইয়ের পাতায় নাটক পড়েও কিন্তু অনেকে নিজের মতো করে এই নাটকগুলো উপভোগ করেছে। তো যাই হোক, এই হচ্ছে। আর নাটক কিন্তু বাংলা সাহিত্যের সবচেয়ে প্রাচীন হচ্ছে নাটক। আচ্ছা, তারপর আমরা দেখতে পাচ্ছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিখ্যাত ব্যঙ্গ রসাত্মক রচনা কমলাকান্তের দপ্তর, যেটা আমরা অনেকেই পড়েছি। আসলেই ব্যঙ্গ রসাত্মক। কমলাকান্তের দপ্তরের রচনাকাল হচ্ছে 1875। আর গদ্য চর্চা শুরু হয় মূলত হচ্ছে আধুনিক যুগের প্রথম পর্যায়ে। আর আধুনিক যুগে মহাকাব্যের ধারা প্রবর্তন করা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত, যেটা আগে আলোচনা করেছি, যেটা হচ্ছে প্রথম মহাকাব্য তিনি লিখেছিলেন হচ্ছে মেঘনাদ কাব্য। আর আরেকটা খুব গুরুত্বপূর্ণ যেটা কথা হচ্ছে, বাংলা ভাষার প্রথম গদ্য লেখক পর্তুগিজ হচ্ছে পাদ্রি মানুয়েল দে আসম্পোসাও। আর মানুয়েল দে আসম্পোসাওয়ের সম্পর্কে আরেকটা যদি বলি, সেটা হচ্ছে উনি কিন্তু প্রথম অভিধান লেখেন বাংলা। তো এটাও এই জন্য কিন্তু অনেক বেশি উনি বিখ্যাত। আচ্ছা, ফোর্ট উইলিয়াম কলেজটা বিখ্যাত কলেজ। তো এই ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1800 সালের 4 মে। ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় হচ্ছে 1801 সালে। আর বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থের নাম হচ্ছে কথোপকথন, যেটা মুদ্রিত হয়েছে 1801। আচ্ছা, কবর খুব বিখ্যাত নাটক। আর এই কবর নাটকটি মূলত বাংলা ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত। আর মাইকেল মধুসূদন দত্তের সর্বশ্রেষ্ঠ নাটক কৃষ্ণকুমারী, যেটাকে বাংলা সাহিত্যের প্রথম ট্র্যাজেডিমূলক নাটক বলা হয়ে থাকে। আচ্ছা, প্রথম সমাজ সংস্কারমূলক প্রবন্ধ রচিত হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর প্রত্যিশ সিংহাসন এর রচিত হচ্ছে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। বাংলা গদ্য সাহিত্য বিকাশে বিশেষ অবদান যার রয়েছে সে হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজের। উপমহাদেশে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1498 সালে। অন্যান্য আগে কিন্তু অন্য জায়গায় আগেই হয়েছে, বাট আমাদের এখানে অনেক পরে হয়েছে। আর ঢাকায় হচ্ছে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠা হয় হচ্ছে 1860 সালে। বাংলা প্রেস হচ্ছে 1860 সালে মুদ্রিত দীনবন্ধু মিত্রের নীলদর্পণ ঢাকায় প্রথম প্রকাশিত হয়। নীলদর্পণ হচ্ছে, আমরা এটাকে বলেছি, দীনবন্ধু মিত্রের নীলকর চাষীদেরকে নিয়ে মূলত ব্রিটিশ বিরোধী একটা রচনা। আর হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1817 সালে, যেটা আগে নাম ছিল, এখনকার বর্তমান নাম হচ্ছে প্রেসিডেন্সি কলেজ। আর ইয়ং বেঙ্গল বলতে মূলত বোঝায় হচ্ছে ইংরেজি ভাবধারা পুষ্ট বাঙালি যুবক। আর ইয়ং বেঙ্গলের যে মন্ত্র গুরু হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। আর ইয়ং বেঙ্গল হচ্ছে আত্মপ্রকাশ করে 1831 সালে। বঙ্গীয় মুসলমান সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1911 সালে। আর বঙ্গীয় মুসলমান সাহিত্য সমাজের প্রথম সম্পাদক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগের প্রধান অধ্যক্ষ ছিল হচ্ছে উইলিয়াম কেরি। শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠিত হয় হচ্ছে
1800 খ্রিস্টাব্দে। আর 1818 খ্রিস্টাব্দে এই মিশন থেকে যে দুটি পত্রিকা প্রকাশিত হয় সেটা হচ্ছে, একটু আমরা এর আগে আলোচনা করেছি, এটা দিগদর্শন ও সমাচার দর্পণ। আর ঢাকা মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1926 সালে। তো আমরা মোটামুটি আজকের এই ভিডিওতে কিন্তু আধুনিক যুগ নিয়ে যথেষ্ট পরিমাণে আলোচনা করেছি, তবে এটা সংক্ষিপ্ত আলোচনা। আর এই আধুনিক যুগের মধ্যে যে আলোচনাগুলো আমাদের আরেকটু করা প্রয়োজন সেগুলো হচ্ছে বাংলা সাহিত্যের যে বিশিষ্ট যে সাহিত্যিকগণ, তাদের যে বিভিন্ন রচনা সৃষ্টি এবং পাশাপাশি যে উক্তি, যেগুলো আমাদের পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, সেইটা নিয়েও যে একটা দীর্ঘ আলোচনা রয়েছে। এবং সেই দীর্ঘ আলোচনা বোধহয় আমরা করেছি আরো 2টা পর্বে, এবং 2টা পর্বের মধ্যেই অনেক তথ্য দেওয়া হয়েছে। আশা করি এই সকল তথ্য আপনাদের যে অনুশীলন, পরীক্ষার জন্য যে আপনাদের অনুশীলন করবেন সেটার জন্য খুবই সহায়ক হবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, এত ধৈর্য ধরে এত তথ্য সম্পন্ন ভিডিওটা দেখলেন, তাদের সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।